সংস্কার নিয়ে আপত্তি না থাকলেও অপপ্রচারে স্বাধীনতা বিরোধী ও ৭১ গণহত্যায় জড়িতরা বলছে বিএনপি। ঐক্য ধরে রাখলে জনরায় ধানের শীষে আসবে আশা তারেক রহমানের। দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন। এটা প্রচারণা চালানো হচ্ছে একটা বিশেষ মহল যে বিএনপি যেন রাষ্ট্র পরিচালনার জায়গায় আসতে না পারে। এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারে, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। পিআর ছাড়া নির্বাচন হতে না দেওয়ার বক্তব্যে স্বৈরাচারের পদধ্বনি পাচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সংখ্যানুপাতি ভোটে সমর্থন নেই নাগরিক ঐক্যের। লোকজন বুঝতে পারছে না কাকে ভোট দেবে। আমার দল পিআর সাপোর্ট করি না। পিআর কার্যকর না হলে আপনারা নাকি নির্বাচন হতে দেবেন না। এটা কোনো গণতন্ত্রের ভাষা না, এটা শেখ হাসিনার ভাষা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দলগুলোর মতভিন্নতায় ঝুলে আছে জুলাই সনদের বাস্তবায়ন। বিশেষ আদেশের প্রস্তাবে জামায়াতের সায় থাকলেও পাল্টা অবস্থানে বিএনপি। গণভোটের সময় নিয়ে অনৈক্য। রাকসু নির্বাচনের ডামাডোলের মধ্যেই পোষ্য কোটা বাতিল দাবিতে অনশন। উপাচার্যকে অবরুদ্ধের চেষ্টা শিক্ষার্থীদের। প্রচারণায় ছাত্রদল, ইশতেহার শিবিরের। ৫ ব্যাংক মার্জারে তোড়জোড়ের মধ্যেই আরও ৩ দুর্বল ব্যাংকে অডিট শুরু। প্রতিবেদনে নির্ধারণ হবে আমানতকারীদের ভবিষ্যৎ। পর্যাপ্ত অর্থ সহায়তার পরামর্শ। এবং এশিয়া কাপে বাংলাদেশের সুপার 4 মিশন শুরু কিছুক্ষণ পর। প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেরাটা দিতে প্রস্তুত টাইগাররা, আত্মবিশ্বাসী লঙ্কানরাও। রাষ্ট্র সংস্কার প্রশ্নে বিএনপির কোনো আপত্তি বা ভিন্নতা নেই। ফেব্রুয়ারি পর্যন্ত ঐক্য ধরে রাখতে পারলে জনরায় ধানের শীষের পক্ষে আসবে, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও ধীরে ধীরে অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধী ও ৭১ গণহত্যায় জড়িতরা বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার করছে। দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকেই শহরের পুরাতন স্টেডিয়ামের আয়োজনস্থলে আসেন জেলার ২১টি ইউনিটের নেতাকর্মীরা। স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দুপুরে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপি শক্তিশালী হওয়ার পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন পাওয়ার প্রত্যাশা কাউন্সিলরদের। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম আন্দোলনে বিএনপি জনগণের যে আস্থা কুড়িয়েছে, আশা করি বিএনপি কিশোরগঞ্জের ৬টি আসন পুরো সবগুলি আসন জয়লাভ করবে। আমাদের মূল টার্গেট হলো এই 6টি নির্বাচন এলাকা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা। সম্মেলনের বক্তব্যে বিএনপিকে নিয়ে মিথ্যাচার করায় ৭১ সহ বিভিন্ন ইস্যুতে জামায়াতের সমালোচনা করেন মির্জা ফখরুল। দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অসত্য বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। প্রচারণা চালানো হচ্ছে একটা বিশেষ মহল। সেই মহলটি চায় যে বিএনপি যেন রাষ্ট্র পরিচালনার জায়গায় আসতে না পারে। এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন, গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন। আপনারা এই আওয়ামী লীগের সঙ্গে আঘাত করেছিলেন ১৯৯৬ সালে বিএনপিকে ক্ষমতা থেকে সরানো। আমরা আন্ডারগ্রাউন্ডের পার্টি নই, আমরা উপরে উঠে থেকে লড়াই করার পার্টি। আমরা সংগ্রাম করি, আমরা প্রাণ দেই, জীবন দেই, কারাগারে যাই, অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে কারো সঙ্গে বিএনপির আপত্তি বা ভিন্নতা নেই। আর ফেব্রুয়ারি পর্যন্ত ঐক্য ধরে রাখতে পারলে জনরায় ধানের শীষের পক্ষে আসবে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারে, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে
জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে। তারেক রহমান আরো বলেন, স্বৈরাচার পালিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে। দেশ গঠনের ৩১ দফা নিয়ে দেশ জুড়ে জনগণের দ্বারে দ্বারে বিএনপি। জনরায় আদায়ের এই কার্যক্রম শক্তিশালী হবে তৃণমূলকে ঢেলে সাজাতে পারলে। তারই অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির এই ত্রিবার্ষিক সম্মেলন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, কিশোরগঞ্জ। পিআর পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন হবে না, কোনো দলের এই ধরনের কথা স্বৈরাচারী প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অন্যদিকে নাগরিক ঐক্য পিআর সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার সকালে পল্টন মোড়ে সমাবেশ ও পদযাত্রা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটি। এতে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতান্ত্রিক উত্তরণের মাইলফলক হবে ফেব্রুয়ারির নির্বাচন। রাজনৈতিক দলগুলো ঐক্য নষ্ট করে নির্বাচন বাধাগ্রস্ত করলে দেশ আবারও সংকটের মুখে পড়বে। পিআর কার্যকর না হলে আপনারা নাকি নির্বাচন হতে দেবেন না, এটা কোনো গণতন্ত্রের ভাষা না, এটা শেখ হাসিনার ভাষা। শেখ হাসিনা যে ভাষায় আমাদেরকে ধমক দিত, রাজনৈতিক দল জনগণকে ধমক দিত, কেউ আজকে রাজনৈতিক দল জনগণকে পরোক্ষভাবে ধমক দেবার চেষ্টা করছেন। এদিকে এফডিসিতে এক ছায়া সংসদে অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, পিআর পদ্ধতির নির্বাচন নাগরিক ঐক্য সমর্থন করে না। জনগণ বোঝে না পিআর পদ্ধতি কি। বহু দেশে পিআর পদ্ধতিতে এটা করতে গিয়ে সরকার গঠিত হয়নি, বহু ঝামেলা হয়েছে, পিআর তারা বাদ দিয়ে দিয়েছে। এলাকার লোকজন বুঝতে পারছে না কাকে ভোট দেবে। এই মুহূর্তে আমাদের দেশের মানুষ এই রকম ভোট গ্রহণ করবে বলে আমার মনে হয় না। এই সব কারণ মিলে আমি বা আমার দল পিআর সাপোর্ট করি না। যে জনগণ এখন ভালো করে বুঝতে পারবে না যে পিআরটা কি, সেজন্য বলা উচিত। আমি তাদের সাথে আলাপ করার সময় বলেছি যে এখনই করতে হবে এরকম কেন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দুর্নীতির মূলোৎপাটন করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। আমরা পিআর পদ্ধতি থাকবে নাকি সরাসরি ভোট, যেটা আমরা বলি ওয়ান ম্যান ওয়ান ভোট, সেটা থাকবে, সেটা নির্ধারণ করলাম। বা যত রকমের সংস্কারই করি না কেন, আসলে কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সমাজ থেকে বর্তমান পরিস্থিতি উত্তরণে দলগুলোর সমঝোতার বিকল্প দেখছেন না রাজনীতিবিদেরা। রাজনৈতিক অনেক আছে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। কোনো দল কোনো দাবি করতেই পারে, কিন্তু তা নিয়ে জাতির উপর জবরদস্তি করা ঠিক নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। বলেন, সাংবিধানিক শূন্যতা তৈরি হলে তার সুবিধাভোগী হবে অসাংবিধানিক শক্তি। রাজধানীতে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে অন্যান্য দলের অংশ থাকলেও সব দায় নিতে হচ্ছে এনসিপিকে। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, পৃথিবীতে একই সঙ্গে কেউ সরকারি ও বিরোধী দলে থাকতে পারে না। অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধি জুলাই সনদ নিয়ে আলোচনার মধ্যেই জামায়াত সহ কয়েকটি ইসলামী দলের রাজপথে নামা নিয়ে নানা আলোচনা বিতর্ক রাজনৈতিক মহলে। যে সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করার ক্ষেত্রে শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে রাজনীতিকদের কথায় ঘুরে ফিরে আসে এসব প্রসঙ্গ। সংলাপে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে অন্যান্য দলের অংশ থাকলেও সব ব্যর্থতার একক দায় নিতে হচ্ছে এনসিপিকে। আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। এখানে জামাতে ইসলামের প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে,
কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধিদের যোগদান সঠিক সিদ্ধান্ত ছিল না, ফলে প্রেসার গ্রুপ হিসেবে ভূমিকা রাখার উপযোগিতা হারিয়েছেন অভ্যুত্থানের ছাত্র নেতারা। পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। আলোচনার মধ্যে জামায়াত সহ কয়েকটি দলের রাস্তায় নামার সমালোচনাও করেন সালাউদ্দিন আহমদ। প্রশ্ন রাখেন, একটি দলের নেতাদের বক্তব্যে সরকারে যাওয়ার আত্মবিশ্বাস দেখা গেল, নির্বাচনে ভয় কেন? আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচনে আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি। আরো একটু কিছুদিন পরে বলবো, আলোচনার টেবিল এবং আন্দোলন দুইটা যদি একই ইস্যুতে হয় তাহলে এটাও স্ববিরোধিতা। কোন দল কোন দাবি করতেই পারে, সেটা জাতির উপরে জবরদস্তি আরোপ করা সঠিক নয়। পিআর পদ্ধতি সহ সংস্কার ইস্যুতে কোনো কিছু চাপিয়ে না দিয়ে ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। বলেন, সাংবিধানিক শূন্যতা তৈরি হলে তার সুবিধাভোগী হবে অসাংবিধানিক শক্তি। তাহলে বেনিফিশিয়ারি কে হবে? যে কোনো অসাংবিধানিক শক্তি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দলগুলোর মতভিন্নতায় ঝুলে আছে জুলাই সনদের বাস্তবায়ন। ঐক্যমত্য কমিশনের বিশেষ সাংবিধানিক আদেশের প্রস্তাবে জামায়াতের সায় থাকলেও পাল্টা অবস্থানে বিএনপি। সংসদ ছাড়া এই প্রক্রিয়ায় সংবিধান সংশোধন খারাপ নজির তৈরি করবে বলে মত দলটির। এছাড়া প্রস্তাবিত গণভোটের সময় নিয়েও রয়েছে পাল্টাপাল্টি মত। অন্যদিকে গণপরিষদের দাবিতে অটল এনসিপি। হাসান ওয়ালির রিপোর্ট। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। এ সংকট উত্তরণে তৃতীয় দফায় আলোচনা শুরু করেছে কমিশন। বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সাংবিধানিক আদেশে আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে কমিশন। জানিয়েও দলগুলোর মধ্যে মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে। জামায়াতে ইসলামী সাংবিধানিক আদেশ এবং গণভোটের পক্ষে, তবে নির্বাচনের আগেই গণভোট সম্পন্ন করে তার অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অনড় দলটি। কনস্টিটিউশন ওয়ার্ডার নামে এই আদেশটা রাষ্ট্রপতি জারি করবেন, তারপরে এর ভিত্তিতে একটা গণভোট হবে, রেফারেন্ডাম। এই দুইটা কাজই হতে হবে বিফোর কামিং ইলেকশন। সাংবিধানিক আদেশ নিয়ে গণভোটে জনগণের সমর্থন না পেলে ফলাফল কি হবে তা নিয়ে চিন্তিত এনসিপি। যখন তারা ঘোষণা করবেন তখন থেকে এটা আইনি কার্যকর হবে। পরবর্তীতে আবার সাধারণ নির্বাচনের সময় গণভোট হবে। তো গণভোটে যদি ভিন্ন রেজাল্ট আসে তাহলে কি হবে? এটা একটা বড় প্রশ্ন। নির্বাচিত সরকারের হাতে সাংবিধানিক সংস্কার ন্যস্ত করার কথা এতদিন বিএনপি বলে আসলেও এখন সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে দলটি। তবে বিশেষ সাংবিধানিক আদেশ সমর্থন করে না বিএনপি। সনদ বাস্তবায়নে বৈধ সাংবিধানিক প্রক্রিয়া বের হলে বিএনপি তাতে সাই দেবে বলে জানান দলটির এই শীর্ষ নেতা। স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যাই হোক, যেই প্রক্রিয়াটা বিদ্যমান সংবিধান বহাল থাকা সত্ত্বেও সেটা আবার অনুমোদিত হবে, তাহলে একটা খারাপ নজির সৃষ্টি হবে। যদি কোনো আইনানুগ পন্থা আমরা উদ্ভাবন করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সেটা যে কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া হবে, সেটাতে আমরা একমত হব। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরিতে গত 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে 6 মাস মেয়াদে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। ঐক্য না হয় প্রথমে 1 মাস এবং সনদ বাস্তবায়নের পথ বের না হয় আরও 1 মাস বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয় ঐকমত্য কমিশনের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। প্রকৃতিতে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। রংতুলিতে প্রতিমা পাচ্ছে দেবীরূপ। মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব। কাল মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের শুভ সূচনা। রাকসু নির্বাচনের ডামাডোলের মধ্যেই পোষ্যকোটা বাতিল দাবিতে অনশনে শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরোধের চেষ্টা করেন আন্দোলনকারীরা। এদিকে ক্যাম্পাসে গণসংযোগ করছেন ছাত্রদল সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। 24 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। রাকসু নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে, তখন পোষ্যকোটা ইস্যুতে মুখোমুখি অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। শিক্ষার্থীদের আন্দোলনে অবরোধের চেষ্টা করা হয় উপাচার্যকে।
পোষ্য কোটা বাতিলের দাবিতে শুক্রবার বিকেল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কাফনের কাপড় পরে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। শনিবার বিকেলে প্রশাসন ভবনের সামনে উপাচার্য মোহাম্মদ মঈনুদ্দিনের গাড়ি অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এরপর গাড়ি থেকে বের হয়ে উপাচার্যের বাসভবনে প্রবেশ করার চেষ্টা করলে সেখানেও তাকে বাধা দেয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে অনেকটা ধস্তাধস্তি করে জুবলি ভবনের ভেতরে প্রবেশ করেন উপাচার্য। সব কমিউনিটির সকলের সাথে আলাপ আলোচনা করেই এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিচুয়েশন পর্যালোচনা করেই যে সকল বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোটা ছিল বাতিল করেছে তারা কীভাবে সমাধান করেছে সেই সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সকালে নির্বাচনের ইস্তেহার ঘোষণা করেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ সহ 24 দফা ইস্তেহার ঘোষণা করেন ভিপি প্রার্থী। পোষ্য কোটার মতো একটা মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে রাকসু বানচাল করার ষড়যন্ত্র করতে চায়, তাহলে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে 25 তারিখে রাকসু নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে সকল শিক্ষার্থী একমত। এদিকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালান ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন। লিফলেট বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দেন তিনি। অন্যান্য প্যানেলের বিভিন্ন পদে নির্বাচন করা প্রার্থীরাও ক্যাম্পাসে গণসংযোগ করেন। দীর্ঘ 35 বছর পর যে রাকসু নির্বাচন হচ্ছে সেটা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং যে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা যারা নতুন প্রজন্ম তারা আমরা ভোটের অধিকার প্রয়োগ করবো আগামী 25 তারিখ। তফসিল অনুযায়ী আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাকসু নির্বাচনের প্রচারণা। এরপর 25 সেপ্টেম্বর ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সন্ধ্যার সময় আরো থাকছে। জার্মানি, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে বিমানবন্দরের ওয়েবসাইটে সাইবার হামলা, শত শত ফ্লাইট বাতিল, বিপাকে লাখো যাত্রী। অপরাধীদের শনাক্তে চলছে তদন্ত। 6 ব্যাংকের পর এবার আরও 3 ব্যাংকের অডিট শুরু করেছে বিদেশি সংস্থা ভেলওয়েড মালয়েশিয়া। এডিবির অর্থায়নে এবার আইএফআইসি ন্যাশনাল রিভিউ AQR দেবে প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংক রয়েছে অডিটের অপেক্ষায়। অর্থনীতিবিদের মতে অডিটের প্রতিবেদনের পর প্রয়োজন হবে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও দক্ষ জনবলের। সেলিয়া সুলতানার রিপোর্ট। আজাদ সাহেব যেটুকু বাঁচিয়ে রেখেছিলেন হোঁচট খাওয়ার সময়ের শক্তি আর অবলম্বন হিসেবে তা এখন আটকে আমানত রক্ষাকারীদের দায়িত্বে থাকা ব্যাংকে। সামাজিকতা রক্ষা করতে গেলেও এখন পরের দিনের কথা ভাবতে হয়, অথচ গত 10 বছরের পরিকল্পনায় এই দুঃসময় ছিলই না। বাড়িঘর রিপেয়ারিং করতে পারতেছি না, আগে যেতাম কোনোখানে কোনো বাচ্চা দাওয়াতও খেতে যেতে পারে, সব বন্ধ। ব্যাংকের ফরেনসিক রিপোর্টগুলো আশা জাগায় না আজাদ সাহেবদের। তবু ব্যাংকপাড়া এরই মধ্যে 6 ব্যাংকের অডিট শেষ। এডিবির $50 কোটি খরচ হচ্ছে এসব ব্যাংকের সংস্কারে। এদিকে নিজের অবস্থার পরিবর্তনে ইসলামী ব্যাংক নিজের অর্থায়নে অডিট শেষ করেছে। ব্যাংকটিতে খেলাপি পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকলেও নানা ইতিবাচক উদ্যোগ নিজেদের অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে। এদিকে খাদের কিনারায় থাকা ন্যাশনাল, এবি ও আইএফআইসি ব্যাংকের অডিটে হাত দিয়েছে ডেলয়েট মালয়েশিয়া। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে সকল ব্যাংকের AQR করা হবে। অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার পর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাদেরকে ওই অবস্থা থেকে উত্তরণের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংকের অডিট রয়েছে অপেক্ষায়। অ্যাসেট কোয়ালিটি তারা টেস্ট করেছে, তার ভিত্তিতে একটা প্রেসক্রিপশন দিয়েছে এবং এই সেই ডিরেক্টিভ বাস্তবায়ন করতে যে সরকারের সেই সক্ষমতা আছে কিনা, সরকারের সেই বাজেটটা আছে কিনা, বা তারা পুরোটাকে ওইভাবে করতে পারবে কিনা। যদি সবগুলো জিনিস একসাথে কাজ করে তখন হয়তো আপনি বলতে পারবেন যে আমরা ওই খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসছি। এছাড়া সংস্কারের অংশ হিসেবে ব্যাংকগুলোতে কাঠামোগত ও টেকসই ব্যবস্থাপনা এবং সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উপর জোর দিচ্ছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শরতের নির্মল আকাশে মেঘের খেলা, মাঠে মাঠে কাশফুলের দোলা আর শিউলির সুবাস জানান দিচ্ছে দুয়ারে করা নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব ঘিরে মন্দির থেকে শুরু করে প্রতিমা গড়ার কর্মশালা সবখানেই সাজ রব। পুরান ঢাকার বনেদি বাড়িগুলোতে দুর্গাপুজোর আলাদা আমেজ। প্রিন্স আরেফিনের ক্যামেরায় আরও জানাবেন উম্মেহানি।
জগতের এই অপার সুন্দরের মাঝে খানিক বাদে রোদের যে গল্প তা কখনো রুক্ষ আবার কখনো প্রশান্তির। অনন্ত সুরের মতো বয়ে চলা এই স্রোতে আকাশে ভেসে থাকা মেঘের ছায়ায় দুলে ওঠা কাশফুল কিংবা শিউলি বিছানো ভোরের হাওয়া যেন বলে যায় মহামায়া। শরতের এই রূপের আড়ালে লুকিয়ে থাকা এ যেন এক মহা উৎসবের চিঠি, যে চিঠি নিসর্গে ভর করে নিয়ে আসে দেবী দুর্গার মর্তে অবতরণের আনন্দঘন সংবাদ। প্রকৃতি যখন সাজিয়ে তুলছে আগমনীর দুর্গা উৎসবের মঞ্চ, সেই ডাক পৌঁছে যায় প্রতিমা কারিগরদেরও কানে। মাটির গায়ে তুলির টানে কাঠামোর বাঁধনে গড়ে উঠছে মহামায়ার প্রতিমা, যার রূপে আর অলঙ্কারে কয়েকদিন পর ধরা দিবে মানুষের ভক্তি আর আরাধনা। এটা হলো আবেগের কাজ, আমার বাবা করেছে, আমি করছি। প্রতিমার দর্শন হয় তখন খুব ভালো লাগে যে আমরা বানাচ্ছি, সেই প্রতিমা সবাই দর্শন করতেছে। 5 দিনের জন্য মাকে দেখা, ঘুরতে যাওয়া, আনন্দ সবকিছু মিলে থাকে, তো ভালো লাগে। সকলের ধর্মের উদযাপনে সকলের সম্মিলিত হওয়া উচিত। অন্যদিকে পুরান ঢাকার বনেদি বাড়িগুলোতেও দেবী দুর্গাকে বরণে চলছে সাজ রব। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা ঐতিহ্যের রঙিন আবেশ তাই ছড়িয়ে পড়েছে বাড়ির উঠোনে, ঘরের প্রতিটি কোণে। প্রায় 150 থেকে 200 বছরের পুরনো। এটা আমার শ্বশুরের দাদা শ্বশুর এবং অনেক আর 7 পুরুষের পুজো, ওনারা এই পূজাটা করে। এখন আমার শাশুড়ি পূজাটা করছে। মহালয়া সুপ্রভাতে দেবী দুর্গার চোখদানের মধ্যে দিয়ে বাজবে দুর্গোৎসবের সূচনা ধ্বনি। তার জন্যই এত প্রস্তুতি, এত ব্যস্ততা। আর এরই মাধ্যমে জানান দেয় দুর্গাপূজা শুধুমাত্র পূজা নয়, এটি সংস্কৃতির এক অনবদ্য মিলন মেলা, যেখানে শিল্প, ভক্তি এবং ঐতিহ্য একসাথে ধরা দেয় দেবী দুর্গার আগমনী গানে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। জার্মানি সহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরের চেক ইন ও বোর্ডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এতে যুক্তরাজ্য ও ইউরোপের সঙ্গে বিভিন্ন দেশের শত শত ফ্লাইট বাতিলে চরম বিপাকে পড়েছেন লাখো যাত্রী। বিটু বড়ুয়া রিপোর্ট। শুক্রবার রাত 10টার সময় আকস্মিক সাইবার হামলায় অচল হয়ে পড়ে জার্মানি সহ যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দর। সাইবার অপরাধীদের হামলার কারণে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন ব্রান্ডেনবুর্গ সহ বেশ কয়েকটি বিমানবন্দরের চেক ইন সিস্টেম অচল হয়ে যায়। এতে কয়েকশো ফ্লাইট বাতিল করা হয়। সময় মতো চেক ইনের পর নিজেদের গন্তব্যে পৌঁছতে না পেরে রাতভর বিমানবন্দরে কাটাতে হয় লাখো যাত্রীকে। হামলার পরপরই এক বিবৃতিতে বিমানবন্দরের সিস্টেম পরিচালনাকারী প্রতিষ্ঠান কলিন্স এয়ারোস্পেস জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে সেবা ব্যাহত হচ্ছে। তবে পরে স্বীকার করা হয়, সাইবার হামলার ফলে চেক ইন ও বোর্ডিং সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে সংস্থাটি জানায়, এর প্রভাব পড়েছে একাধিক দেশের এয়ারলাইন্স ফ্লাইট সূচিতে। লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে যাত্রীদের ফোনে বার্তা প্রদানের মাধ্যমে ফ্লাইট বাতিলের বিষয়টি অবহিত করেছে। ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, অনলাইনে চেক ইন বন্ধ থাকলেও অফলাইন পদ্ধতিতে বিমান যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরগুলোতে কমপক্ষে 10টিরও বেশি সাইবার হামলার ঘটনায় সাইবার অপরাধীদের শনাক্ত করতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রযুক্তি যতই উন্নত হচ্ছে, সাইবার অপরাধীদের কার্যক্রম ততই বাড়ছে। তাই এই মুহূর্তে তথ্য প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এশিয়া কাপের খবর। কিছুক্ষণ পর সুপার 4-এর মহারণে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। ম্যাচের আগে সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এশিয়া কাপে বাংলাদেশের সুপার 4-এর যে মিশনটা শুরু হতে যাচ্ছে, সেই মিশনের মাধ্যমে বাংলাদেশ একটা নতুন অভিজ্ঞতার ভেতর থেকেও যাবে। কারণ এই দুবাই স্টেডিয়ামে এখন পর্যন্ত এশিয়া কাপের কোনো ম্যাচই তারা খেলেনি। আবুধাবি পর্বে যে 3টা ম্যাচ খেলেছে, সেই 3 ম্যাচের পরে সুপার 4 ভাগ্য নিশ্চিত হবার পরে এই মাঠে কিন্তু আজকে
প্রথমবারের মতন তারা মাঠে নামতে যাচ্ছে এবং তাদের প্রথম পরীক্ষাটা শ্রীলঙ্কার বিপক্ষে, যে শ্রীলঙ্কার থ্রুতে তারা আসলে এই সুপার ফোরের জায়গাটা নিশ্চিত করেছিল। কয়েকদিন আগে যখন এই শ্রীলঙ্কার জয়ের জন্য সব বাংলাদেশিরা একতাবদ্ধ হয়েছিল, এখন কিন্তু সেই বিষয়টা একেবারে উল্টো। আজকে এই শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের যে ভক্ত সমর্থকরা রয়েছে তারা কিন্তু চাচ্ছে যে বাংলাদেশ সুপার ফোরের শুরুটা দারুণভাবে করবে এবং এই মাঠে আসলে বাংলাদেশের একটা বড় শক্তির জায়গা হতে পারে এখানকার দর্শকরা। দুবাইতে কিন্তু আবুধাবির তুলনাতে বাংলাদেশের সংখ্যা বেশি এবং আমরা দেখেছি এখানে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেখানে সেই গরমকে উপেক্ষা করে তারা কিন্তু দল বেঁধে দুপুর নাগাদ এখানে এসে উপস্থিত হওয়া শুরু করেছে। যে সংখ্যাটা আসলে শ্রীলঙ্কান ফ্যানদের থেকে অনেক বেশি এবং তাদের অধিকাংশই, যেহেতু আজকে একটা ওয়ার্কিং ডে, তাদের নিজেদের কাজ শেষ করে কিংবা কাজ ফাঁকি দিয়ে এখানে আসতে হয়েছে, যেখানে টিকিটের মূল্যটাও কিন্তু অনেক বেশি। এবং আমরা কিন্তু বরাবরই এমনটাই দেখি যে প্রবাসীরা বাংলাদেশ দলকে যেভাবে সমর্থন করে, সেই সমর্থনটা কিন্তু বাংলাদেশ দলের জন্য একটা বড় শক্তির জায়গা। এখন যদি আমি দলের কথা বলি, দলের নিশ্চিতভাবে একটা পরিবর্তন আসতে যাচ্ছে এবং যতটুকু ধারণা করা যাচ্ছে তাওহিদ হৃদয়কে ড্রপ করে বাংলাদেশ দল মাঠে নামবে। সেক্ষেত্রে শেখ মেহেদীকে অন্তর্ভুক্ত করে পঞ্চম বোলারের যে একটা শর্টেজ ছিল লাস্ট ম্যাচে, সেই শর্টেজটা দূর করার চেষ্টা করবে। শেখ মেহেদী ছাড়া বাদবাকি যে মিডল অর্ডারটা রয়েছে, অর্থাৎ জাকের আলী, নুরুল হাসান সোহানদের বাড়তি দায়িত্ব নিতে হবে, কারণ তাওহিদ হৃদয় 4 নম্বরে না নামলে, তাওহিদ হৃদয় যদি দলে না থাকে, সেক্ষেত্রে কিন্তু জাকের অথবা সোহানকে কেউ একজনকে 4 নম্বরের পজিশনটা হোল্ড করতে হবে, দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। তার থেকে বড় কথা, দুবাইয়ের স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচই আমরা দেখি সবসময় স্পিনাররা আধিপত্য রাখে। তবে বাংলাদেশ দল চাইবে যে শ্রীলঙ্কাকে যেন রান চেজিং এর অপশনে না পাঠানো যায়। আমার কাছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে এখন পর্যন্ত এই ম্যাচ নিয়েছিল সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপিকে নিয়ে অপপ্রচারে স্বাধীনতা বিরোধী ও ৭১ গণহত্যায় জড়িতরা, মন্তব্য মির্জা ফখরুলের। ঐক্য থাকলে জনরায় পাবে ধানের শীষ, আশা তারেক রহমানের। রাকসু নির্বাচনের ডামাডোলের মধ্যেই পোষ্যকোটা বাতিল দাবিতে অনশন, উপাচার্যকে অবরুদ্ধের চেষ্টা শিক্ষার্থীদের। প্রচারণায় ছাত্রদল, ইশতেহার শিবিরের। এবং এশিয়া কাপে বাংলাদেশের সুপার 4 মিশন শুরু কিছুক্ষণ পর। প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সেরাটা দিতে প্রস্তুত টাইগাররা, আত্মবিশ্বাসী লঙ্কানরাও। ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ মৌটুসী। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।